আজকের গল্পটি দুর্বল মনের মানুষদের জন্য নয়। এটি একটি তন্ত্র নির্ভর ভূতের গল্প। গল্পে ব্যবহৃত কোনো রকম রীতি বা কুসংস্কারকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিই না। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া তৈরির খাতিরে লেখক অনেক সময় সেগুলি ব্যবহার করে থাকেন। যারা ভূতের গল্প পড়তে অথবা শুনতে ভালোবাসেন, ভৌতিক আমেজ উপভোগ করতে পছন্দ করেন, আজকের গল্পটি তাদের জন্য। এসে গেছি আমরা আবার এক নতুন গল্প নিয়ে। আর আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের ইতিহাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ নাম। লিখেছেন অজস্র গল্প এবং উপন্যাস। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। তাছাড়া রয়েছে আরণ্যক, অশনি সংকেত, মেঘ মল্লার, চাঁদের পাহাড় ইত্যাদি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে সোমেশ্বর, সমৃদ্ধি, শুভজিৎ, অভ্র, সাংখ্য এবং সায়ন। চিত্রশিল্পে বিশ্বরূপ। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি এবং শুভজিৎ। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের পেজ দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন আজকের গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হওয়ার বেশি দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে আমার বিশ্বাস হয় না। চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। বন্ধু বলল, এই তো এই বাড়ি। হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটি ছেলে বলে উঠল। কে? কিশোরী জিজ্ঞাসা করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটি ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে দেখে জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন? আমাদের আসবার কারণ শুনে সে আবার বাড়ির ভিতর চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, বুঝলে, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে। এবার দেখো এক্ষুনি ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলল। আসুন। ছোট একটা ঘরে তক্তাপোশের উপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে তাকে হাত জোর করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের কথা মনে পড়ে গেল। দুই মুখের আশ্চর্য মিল আছে। লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি,
আর এর চোখের কোণের কুঞ্চিত রেখাগুলোর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার অনেকটাই যেন এখন হারিয়ে গিয়েছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে আছে এই জন্য যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে এর আগে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও আবার ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো কারণ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বেশ খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় একটা ফাঁড়া গিয়েছিল ওই 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, তবে সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হয়ে ওর মুখের দিকে তাকালাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5 টাকা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকেও বলিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে তা কি করে বলছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই সেদিন বলেনি। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার প্রতি আমার একটা শ্রদ্ধা হলো। মাঝে মাঝে ওর ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম তা নয়, প্রায়ই যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করলো। শেয়ার মার্কেট, ঘোড়দৌড় ইত্যাদি ব্যাপারে তার ক্ষমতা দেখিয়ে এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র। কিন্তু যে পথে আসলো সে পথেই আবার বেরিয়ে গেল। হাতে একটি পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল: প্রবল ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর ছেলেকে যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হতে হয়েছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গেই তার পসার নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি ইত্যাদি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তারাবার উপায় ও কৌশল বের করতেই তারানাথের বেশিরভাগ সময় কেটে যায়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায়নি এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সাথে তারানাথের কেমন একটা বন্ধুত্ব তৈরি হলো। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই।
একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোরে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা আর কিছুই থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না। দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকেলে তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একখানা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। শুনেছি খুব ভালো তান্ত্রিক। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সমস্ত কাজ ফেলে তার পিছনে দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বের করে দেখো। রুমাল বের করতে গিয়ে দেখি তাতে বেলফুলের মতো গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর কাছ থেকে 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নেই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদেও নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমনটা নয়, কিন্তু যদি ধরেই থাকি সাধু বাবাজি তন্ত্রশক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সেই সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিচু দরের তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। আর যদি ধরি যে হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকর হতে পারে যতক্ষণ আমি তাহার কাছে আছি, তা দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ আছে, আর সে প্রভাবের মূলে কি আছে সেও তো আরেক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি তো এই দেখেই আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও এই জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন কি, এমন সব ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এই সব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখিস। তা মাস 2-3 পরে আমার একদিন সত্যি জ্যোতি দর্শন হলো।
মনে মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন হয়ে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের ঠিক মাঝখানে, খুব স্থির লিকলিকে একটা শিখা। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী, যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়লাম। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম সোজা কাশীতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি, মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলেন। সাধু তো কতই দেখি। চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার আর বয়স কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে তো নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরানো নদীর ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? একটু বিস্ময়ের সুরেই বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহর মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানসিকতার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। আমি বললাম, অমন নিষ্ঠুর করে বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই তো তাই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন তা বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি থমকে দাঁড়িয়ে আমাকে বললেন,
কেন আসছিস? আপনাকে আপনাকে ছাড়বো না, আমি কিচ্ছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে ঢুকে পড়েছেন অথবা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে দেই, অনেক দিন পর বাড়ি এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। এদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবায় শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় একদিন প্রশ্নটা তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল, অনেক কষ্ট করে নানান জায়গা হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতে। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। এবার রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগেকার কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? ঠিক তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট। আমি প্রায় চিৎকার করে উঠলুম। খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রও আছে। শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়াঘাটের ওপরে। কেন বলো তো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনোদিন বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে, ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জটপাকানো চুল। আমাকে দেখেই সে মহা চটে গেল, বললে, বেরো বেরো বলছি এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে দিন, অনেক দূর থেকে আসছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা পালা বলছি এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা যা বলছি। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলে? বললাম, মা, মা আমায় দয়া করো, আমায় দয়া করো। দৌড়ো দৌড়ো বলছি এখান থেকে, বেরো। তারপর রেগে মারলো আমায় এক লাথি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান।
রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এ এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাতিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে বাবা, কাল আবার যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একটা পোড়া কাঠ ছুঁড়ে মার। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রিরে আমাকে বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গেছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চেপিয়ে খেতে গেছিলাম। যা বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো। তার সে হুকুম পালন না করে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বারবার বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিক বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তারপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে যদিও সে খানিকটা দেখেছি, তবে সে আমার অতটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর 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 মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা ক্ষীরের বরফি। আমি তো অবাক। আমি ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা 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 খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থুক থুক করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে চোখে তখন আমার জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল, পাগল ছাড়া আর কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা। পেটুক কোথাকার, পেটের জন্য এখানে শ্মশানে আমার কাছে এসেছিস? দৌড়া জানোয়ার, দৌড়া বলছি। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে
হাসি মুখে বলছে, রাগ করিস নে বাবা, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে নাছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখছিলাম না জাগ্রত অবস্থায় দেখছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে কি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচুর বান্ধা তো তুই? আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদে করে আমাকে রাতে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে কি লাভ তোমার? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করতে পারবি? বললাম, আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে তুই আমায় মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ যখন হাঁ করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করবি নে। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবে, প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। কেমন, রাজি? ও যে এমন একটা কথা বলবে তা আমি বুঝতে পারি। কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পড়া, বেরো, দৌড়ো এখান থেকে। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি, গা শোয়া হয়ে গিয়েছে। বললাম, আরে রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এভাবে এসেছিলি কেন? ঘাটের মরা, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হসে চাকরি করে গিয়ে, বেরো। আরে তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছই না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো। না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে এতদিন শুধু সময়ই নষ্ট করেছি, আর কিচ্ছু না। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি তন্ত্রের কথা শুনে। সময় সময় সত্যি এমন কথা বলে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম আপনিই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকেনি। তোকেও বেলা গালাগাল করেছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, তাদের আমরা বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, কিন্তু শক্তি অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের বলে ডাকিনী, শাকিনী, এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে।
তন্ত্র সাধনার বলে এদের বশ করতে হয়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এমন কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি আর পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম, শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতকগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের নবদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিম। তারা অতি ভয়ানক জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এটা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের নিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হওয়ার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সম্বরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ? হ্যাঁ, ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। আপনি ওখানে যাবেন না তো ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশাই। গ্রামের লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম কি আর করবে, যা করবার তা তো করেইছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যেন পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, তখন আমার কাঁচা বয়স, চোখের ঝাপসা দেখার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই, 2-1 পায়ে গিয়ে সংকোচের সাথে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? সেই তিনি মানে এখানে থাকতেন? মেয়েটি খিলখিল করে হেসে বললে, মরণ। কি তার নামটাই বলো না শুনি। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি। ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না পাশে। লজ্জা কি? আহা, আর এত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই।
আমার কিন্তু তখনও ভয় চাই। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, আয় বস। তুমি তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলো তো? মরণ ঘাটের মরা, আবল তাবল বকছে। না, সত্যি কথা বলছি। আমায় আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি। শোন, তবে তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ না। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই। আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই, তবু কখনো মরার ওপরে বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়। জলের ধারে একটা বড় পাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলময় শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে যেন না যায়। তখন আমি কি করছি কোনো জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সে কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছিস কি মরেছিস? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, সে কি? মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। আপদ, চেঁচিয়ে বলছিস কেন? আমার মাথার মধ্যে তখন কেমন গোলমাল হয়ে গিয়েছে। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ তো অতি ভয়ানক লোক দেখছি, গাঁয়ের লোক ঠিকই বলে। কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধে থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবার নয়। সন্ধ্যার পর থেকেই আমি সবের উপরে আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর ঠিক করে দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে অসার ঝোপের আড়াল। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সে ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না।
সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো, দলে দলে, 1টা 2টো 5টা 10টা 20টা। তারা সব বলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সবকটা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি, পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণেই আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনি বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাত রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। ভঙ্গি দেখে মনে হয় যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে কেউ। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা তাদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোপড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সবাই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে সবাই যেন একযোগে আমার গলা টিপে মারার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামি। আমি কিছু বলার আগেই মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলেন বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। এত সহজে ইনি? বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন। আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাটাম্বির সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কীরকম। পাগলি আমাকে যেরকম বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাটাম্বির সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখো নি? অতি বিকট তার রূপ, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, কিন্তু আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার মধ্যে গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করে মনে করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। বালিকা বললে,
মহাডামটিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাছে এসেছে কিনা জিজ্ঞেস করছো তো? দেবভোগ পথের নাম শুনুনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যক পথের সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা আমি ভালো করে বুঝতে পারলাম। ভয় ভয় বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠলে। তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসে? আমি না তোমাকে লাথি মেরেছি, আর না শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি। পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরের বড় ভীষণ রূপ। তোমার যেমন ভয়, সে তুমি পারবে না, ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলে তো? দিলাম। এ সময় যে সব দেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে বললে, দেখছো কি? আমি কথার কোনো উত্তর দিলাম। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কে? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাতের অন্ধকার চিরে ফেটে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উত্তাম নৃত্য শুরু করল। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে সে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেছে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠলে বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেছে, তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টি মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সেটা হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলে, ছাপ্পান্নটা বছর বলি কেউ দেখে না, রোজ রাতে ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে, বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি
বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজন। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবৃত্তের কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শী রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? দৌড়! ওসব হাঁকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চমন্ত্রের সাধনা, তুই তার জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে, আর আরও এক বিকট মূর্তি পিশাচির মতো নারীর চেহারা দেখেছি। আমার মাথার তখন ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে? আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি করে হেসে উঠে বললে, মুখ পড়া বাঁদর কোথাকার! উনি দেখতে পাবেন ভৈরবীদের। আমি যেদিন নাম মুখে আনতে সাহস করিনি, হাগিনীদের নিয়ে কারবার করি। ওরে ঘাটের মরা, তোকে বেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে আছিস এই বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে তুই আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধ্যে। আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেলে 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, সব আমার ভ্রম? কেন এমন ভোলালে? এমন মিথ্যে ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিল। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় এসব তন্ত্র সাধনা। তুই আর কোনোদিনও এখানে আসবার চেষ্টা করবি না। এলেও আর দেখতে পাবি না। কিন্তু একটা কথার উত্তর শুধু দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো। তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। বললে, তুই সে বুঝবি না। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা একজন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্মও গেল। গুরুর দেখা পেলাম না। জাতি ভাগ! তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে এসব শক্তি তুই রাখতে পারবি না বেশি। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যাই, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে সে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবে? শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। শুধু কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব।
দুই হাতের বুড়ো আমি আঙুল দেখলাম দিয়ে- তারানাথের বকুনি আর থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকেও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কি না জিজ্ঞাসা করছেন? তার আমি কোনো জবাব দেব না। শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের পেজ দ্য ওয়ান্ডারিং বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করে আমাদের জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডারিং বুকশেলফ।